নমস্কার। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও। দেখুন, অতীতচারণ আমার একটি অতি প্রিয় বস্তু, কিন্তু অনর্থক একটা বিতর্ক সৃষ্টি হলে সেটাকে দীর্ঘায়িত করার আমি পক্ষপাতী নই। কিন্তু অবাক হয়ে দেখছি সিপিআইএম এর যুবা ব্রিগেড, কেউ কেউ বিদেশ থেকে, কেউ কেউ কলকাতা থেকে, শ্রমিক ভুল, আমি ভুল, ইতিহাসই সত্য, এই ধরনের অমোঘ বাণী দিচ্ছেন। আবার কেউ কেউ ফেসবুকে আমার বিরুদ্ধে যা ইচ্ছে তাই লিখছে। প্রথমে আমি এই নিউ কাসেলবাসী এক অনাবাসী মার্ক্সবাদীর কথা দিয়েই শুরু করি। এই ছোকরার নাম অরিজিৎ মুখার্জি। আমি চিনিও না, কিন্তু সে তার পরিচয় দিয়েছে অ্যাক্সিডেন্টাল কম্পিউটার সায়েন্টিস্ট, ফটোগ্রাফার, এথিস্ট, লেফটিস্ট, নিউ কাসেল ইউনাইটেড ফ্যান, আর ভাক্স, যেটা বলতে চেয়েছে এফ এর পরে লিখতে পারেনি, পুরোটা দম নেই, লিখেছে অফ। ভালো। আমাকে বলছে সে সুমন চট্টোপাধ্যায়কে আমার বরাবরই কি যেন মনে হয়, সাংবাদিক তো আমি নই, একজন প্রিটেন্ডার, যে সাংবাদিকতার নামে একজন প্রিটেন্ডার। এই কথাটার মানে কি? আরে ভাই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করো, সেটাই করো। সাংবাদিকতার নামে প্রিটেন্ডার, এই ধরনের গজকচ্ছপ মার্কা কথাবার্তা বলো না। এবং সে যথারীতি শ্রমিকের কথার প্রতিধ্বনি করে আমি একটা ভুল সংশোধনী ভিডিও করেছিলাম বলে ওই 20শে জুন 1947 সালে বঙ্গীয় বিধানসভায় ঠিক কি কি হয়েছিল সেই কথাগুলো বলে তার একটা অপব্যাখ্যা করে দেখলাম কমেন্টসে লিখেছে, কেউ একজন জিজ্ঞেস করেছে তুমি কি শোনো, তো জবাবে লিখেছে না, শুনি না। আমার ওই ঘর ঘর শব্দ আর মুখ দেখলেই মনে হয় চটি ছুঁড়ে মার। ভালো, কিন্তু চটি ছুঁড়ে মারলে তো আপনার বাড়ির টেলিভিশনই ক্ষতিগ্রস্ত হবে। যদি সত্যি আপনার দম থাকে, মানে আক্ষরিক অর্থে থাকে না বলেই পরবাসে আছেন, দয়া করে একবার আমার 6 গজের মধ্যে এসে এই কথাটা বলবেন, তাহলে বুঝবো যে আপনি প্রকৃত অর্থে বিপ্লবী। এই যে অনাবাসী বামপন্থী বা লেফটিস্ট, এথিস্ট এইসব বলে যারা পরিচয় দেয় না, তারা, তাদের চেয়ে বজ্জাত আর কেউ নেই। এরা নিজের দেশকে এতটুকু ভালোবাসে। ভারতবর্ষ থেকে যারা বিদেশে যায় এবং সেখানে থাকে, তাদের 95% যায় চাকরি করতে, যাতে পাউন্ড স্টার্লিং, ডলার, ইউরো ইত্যাদিতে মোটা টাকা কামানো। 5% আছেন যারা মানব সভ্যতার বিকশিত হওয়ার পথে কোনো না কোনোভাবে সাহায্য করে, বৈজ্ঞানিক গবেষণা করে কিংবা খুব উচ্চমানের সোশ্যাল সায়েন্স গবেষণা করে। এই ধরনের যারা আছেন তারা সচরাচর দৃষ্টিগোচরই হন না। আর যেগুলো দৃষ্টিগোচর হয়, এদেরকে আমি মনে করি 1 নম্বর দেশদ্রোহী,
দু নম্বর, ওই পশ্চিমের লিবারাল অ্যাটমসফিয়ারে বসে বামপন্থী বুলি কপচানো খুব সহজ। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বামপন্থী হওয়া একটু কঠিন আজকের বাজারে। সুতরাং আমি এদেরকে গ্রাহ্যের মধ্যে কখনো আনিনি, আজও আনছি না। তবু উল্লেখ করলাম এই কারণে যে এইটুকু বোঝাতে যে আমি এমন একটা বিতর্কের জন্ম দিয়েছি যার অনুরণন সুদূর নিউক্যাসলে বসে শোনা যেত। সে যাই হোক, এই ছোকরা নিজের পরিচয় দিয়েছে অ্যাক্সিডেন্টাল কম্পিউটার ইঞ্জিনিয়ার। আরে ভাই, প্রিটেনশন যদি কোথাও থাকে তাহলে তো এখানেই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে সঞ্জয় বাবু একটা বই লিখেছিল মনমোহন সিংকে নিয়ে। এখন দেখতে পাচ্ছি সবাই অ্যাক্সিডেন্টাল। ইফ ইট ওয়ার ট্রুলি অ্যাক্সিডেন্টাল, তাহলে এতগুলো বছর ধরে প্রথমে কোথায় আমেরিকার কলোরাডো, তারপরে মেরিল্যান্ড, তারপরে আরো সারা পৃথিবী ঘুরে এখন নিউক্যাসল, ক্যারিং কোল টু নিউক্যাসলের আমাদের ছেলেবেলায় প্রবাদ পড়েছি, সেখানে বসে আছে। নিজেকে বলে অ্যাক্সিডেন্টাল কম্পিউটার ইঞ্জিন, আর আমাকে বলছে আমি সাংবাদিকতার নামে নাকি প্রিটেন্ড করি। আমি জানি না এই আমার আলিমুদ্দিনের যুবা বন্ধুরা একে চেনে কি না, বা কিন্তু যদি চেনে বা আপনারা কেউ চেনেন, তাহলে আমার বাড়ির, আমার ফোন নম্বর, ঠিকানা সব ওকে দিয়ে দেবেন। পরের বার কলকাতায় এলে যেন অবশ্যই দেখা করে, তখন বুঝে নেব কত ধানে কত চাল। আর এখানে থেকে যারা এখনো কমিউনিস্ট পার্টি করেন, বিশেষ করে সিপিআইএম এর যে যুবা ব্রিগেড, তাদের প্রত্যেককে আমার খুব পছন্দ। মীনাক্ষী মুখোপাধ্যায়কে পছন্দ, দীপশিতাকে পছন্দ, সায়নকে পছন্দ, সৃজনকে পছন্দ, শতরূপকে পছন্দ। এবং আমার এই যে পছন্দ, সেটা একান্ত ব্যক্তিগত। কেননা আমি দেখেছি পশ্চিমবঙ্গের আজকের রাজনীতি যে নর্দমার পঙ্কে ঘুরছে, সেখানে এই মুখগুলো অতি উজ্জ্বল। আমাদের পুরনো দিনের বাংলার রাজনীতির কথা মনে করিয়ে দেয়। অত্যন্ত ঝকঝকে সব চেহারা, কথাবার্তা আরো ভালো। আমি তো সৃজনকে, আপনাদের স্মরণে থাকতে পারে, ইন্টারভিউ করব বলে বাড়িতে এনে ওর প্রার্থীপদকেই এন্ডোর্স করে দিয়েছিল। এই কয়েকদিন আগে সিপিআইএম একটা ব্রিগেডে বিরাট সমাবেশ করেছিল। সেই সমাবেশের শেষে শতরূপ এবং সৃজন দুজনেই এসেছিল আমার সঙ্গে অনেকক্ষণ আড্ডা মারতে। সেটাও আমি আপনাদের দেখিয়েছি। সেই শতরূপ এখন শ্রমিক ঠিক, শ্রমিক ঠিক নয়, সুমনও ঠিক নয়, ইতিহাস ঠিক, এইরকম একটা জ্ঞানগর্ব থাম্বনেইলের হেডিং দিয়ে হঠাৎ দেখলাম একটা ভিডিও করেছেন। ভালোই করেছেন, ইতিহাস চর্চা তো খারাপ জিনিস নয়, এবং বেশ লম্বা ভিডিও। বিশ্বাস করুন, আজ সকাল থেকে এ পর্যন্ত জনা 25 হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে এই ভিডিও লিঙ্কটা ট্যাগ করে দিন। হ্যাঁ, শতরূপ খুবই জনপ্রিয়, কসবায় না হলেও ইন্টারনেটে। সুতরাং শতরূপের কথার প্রতিধ্বনি ঘরে ঘরে হবে, এটা আমি ধরে নিই, এবং ধরে নিতে আমার কোনো আপত্তি নেই। আমার যেখানে আপত্তি সেটা হচ্ছে যে শতরূপ যেভাবে তার মতো করে ইতিহাস সত্য বর্ণনা করলো, ও যদি নিজেই নিজের ভিডিও আরেকবার দেখে,
তাহলে বুঝতে পারবে যে আসলে কিন্তু ও আমার কথাই সমর্থন করেছে এবং একটা অত্যন্ত ছেদ যুক্তি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কেন তাদের এই প্রয়োজন হচ্ছে আমি বুঝতে পারছি না। কেননা শ্রমিক একবার একটা কথা বলেছে, আমি সেটাকে কন্টেস্ট করেছিলাম বেসড অন জ্যোতিবাবুর লেখা। তারপরে আমি তত্ত্ব তালাশ করতে গিয়ে দেখি যে না, সত্যিই তো বঙ্গভঙ্গের পক্ষে জ্যোতিবাবু রতনলাল ব্রাহ্মণ সেদিন ভোট দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমি আমার নিজের বক্তব্য সমর্থন করে আরো একটা বক্তব্য সংশোধন করে আরো একটা ভিডিও করি, সেটা নিয়েই যাবতীয় হুলস্থুল। শতরূপ সেদিনকে বিধানসভায় কি হয়েছিল কার্যবিবরণী পড়তে পড়তে কত দফায় ভোট হয়েছিল, প্রথমে কিভাবে ভোট হয়েছিল, তারপরে কোথায় কোথায় হলো, এসব বলেছে। এবং যেহেতু অ্যাবস্টেনেন্সের ব্যাপারটা জ্যোতিবাবুরা অ্যাবস্টেন করেছেন এটাই ঐতিহাসিক সত্য, এটা প্রতিষ্ঠা করতে গিয়ে এমন একটা জিনিস বলেছে যেটা, তার জন্য আমি আই এম নট হোল্ডিং ইট এগেইনস্ট হিম, এবং আমাকে কোন রকম অসম্মান করেনি, যথেষ্ট সম্মানজনক কথাবার্তা বলেছে। সে তার জন্য আমার শতরূপের বিরুদ্ধে কিচ্ছুটি বলার নেই। আমার ওর বক্তব্য সম্পর্কে ওকে শুধরে দেওয়ার একটু তাগিদ আমি অনুভব করছি। ইতিহাসই সত্য এরকম একটা কথা যিনি বলেন, তাহলে সত্য ইতিহাসের প্রতি একনিষ্ঠতা তার কাছ থেকে আমরা প্রত্যাশা করব। প্রথম কথা, আমি একদম গোড়ার কথা থেকে শুরু করে আজকে এই বিতর্কের নিষ্পত্তি করতে চাই আমার দিক থেকে। এরপরে আপনাদের করজোরে বলছি, আমাকে যতই প্ররোচিত করুন, এ ব্যাপারে আমি আর একটি শব্দও বলব। 20শে জুন 1947 সালে বাংলা বিধানসভায়, অবিভক্ত বাংলার যা হয়েছিল সেটা কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, শ্যামাপ্রসাদেরও নয়, কমিউনিস্টদের তো নয়, মুসলিম লীগের নয়, কংগ্রেসের নয়। এটা প্রথমে বুঝতে হবে। যা হয়েছিল সেটা মাউন্টব্যাটেনের যে পার্টিশন প্ল্যান, যেটা কংগ্রেস অ্যাকসেপ্ট করেছিল, মুসলিম লীগ অ্যাকসেপ্ট করেছিল, হিন্দু মহাসভা অ্যাকসেপ্ট করেছিল, তদনুসারে দুটি প্রভিন্সে যেহেতু বাংলা আর পাঞ্জাব ভাগ হয়েছিল, অতএব একটা, যেহেতু বেঙ্গল ওয়াজ এ মুসলিম মেজরিটি প্রভিন্স, সেজন্যে মেজরিটি এবং মাইনরিটি উভয়ের ইচ্ছাকে মর্যাদা দিতে এই বিধানসভার একদিনের অধিবেশন ডাকা হয়েছিল। খুব সংক্ষিপ্ততম অধিবেশন হলেও, এবং সেখানে কোনো বিতর্কের অবতারণা করার কোনো জায়গা ছিল না। সেখানে শুধু ভোটাভুটি হয়েছে, প্রথমে সব সদস্যদের মধ্যে, তারপর মুসলিম প্রধান জেলায়, তারপরে হিন্দু প্রধান জেলায়। এই তো গল্প। এখন মুশকিল হচ্ছে যে এই যে জয়েন্ট সেশনে জ্যোতিবাবু এবং রতনলাল ব্রাহ্মণ, তার সঙ্গে রূপনারায়ণ রায়, তিনজন অ্যাবস্টেন করেছিলেন কি করেননি, সেটাকে সিপিএম গুরুত্ব দিতে চাইছে। আমার একটা সবিনয় প্রশ্ন হলো, শতরূপ কি রেজলিউশনের বিষয়বস্তুটা ভালো করে পড়ে দেখেছেন? যদি দেখতেন তাহলে তিনি বুঝতে পারতেন ওই ভোটটা হয়েছিল যে বাংলা যদি ইউনাইটেড হয়ে থাকে তাহলে সে ভারতবর্ষের গণপরিষদে যোগ দেবে,
নাকি অন্য কোনো দেশ? এটা ছিল বিষয়। এই রেজলিউশনের উপর কমিউনিস্টরা যদি অ্যাবস্টেন করে থাকেন, তাহলে তাদের অবস্থানটা ইউনাইটেড বেঙ্গল সম্পর্কে কি ছিল তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এবং কেন তারা এদিকেও নয় ওদিকেও নয় মাঝখানে বসে মজা দেখলেন, তারও কোনো সদুত্তর আমার কাছে নেই। আচ্ছা, যদি ধরে নিই ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সংযুক্ত বাংলা থাকবে না, এর বিপক্ষেই রায় পড়েছে বেশি, তাহলে যে প্রশ্নটা আসে, তাহলে ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রতি একটা দায়বদ্ধতা, এই দায়বদ্ধতাটা জ্যোতিবাবু এবং রতনলাল ব্রাহ্মণ যখন বঙ্গভঙ্গের প্রস্তাব এলো তখন দেখালেন, কিন্তু যখন সামগ্রিকভাবে ভোট নেওয়া হলো তখন দেখালেন। আমি এটাকেই বলেছি ট্রিমেন্ডাস কন্ট্রাডিকশন অ্যান্ড অ্যাম্বিগুইটি। এবং তাবড় তাবড় ঐতিহাসিক ঠিক এই কথাটাই ফ্রেম করেছেন, সেটাতে আলোচনায় আমি একটু পরে আসছি। এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে তৃতীয় যে ভোটটা হলো, অর্থাৎ বঙ্গভঙ্গের যে প্রস্তাব, সেই প্রস্তাবে মাউন্টব্যাটেনের প্রপোজাল অনুযায়ী বসলো, বসার পরে যে প্রথম যুগ্ম অধিবেশনে সবাইকে নিয়ে তার বিষয় ছিল, শুড বেঙ্গল রিমেন ইউনাইটেড অ্যান্ড জয়েন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? এই প্রস্তাবের উপরে ভোটদান ঠিক ভারত ভাগ বা দেশ ভাগের সঙ্গে এর কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই। সেদিন যা যা হয়েছিল সবকিছুই ইন রিলেশন টু বেঙ্গল, নট ইন্ডিয়া। ইউনাইটেড বেঙ্গল ভারতবর্ষের গণপরিষদে যোগ দেবে কি যোগ দেবে না, সেখানে মেজরিটি রায় দিয়ে দিল যোগ দেবে না। আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হোক এবং এইভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করুন, আধ ঘন্টা পরে নেওয়া ভোটে যারা এই অবস্থান নেন তারা এখানে অ্যাবস্টেন করেছিলেন কেন, তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমি বুঝতেই পারি। শতরূপ বলতে চাইছে যে ওটা খণ্ডিত সত্য আর এটা হচ্ছে বৃহত্তর সত্য। বৃহত্তর সত্যটা হলো যে ওই সবার মধ্যে ভোটদান থেকে ৩ জন বিরত ছিলেন, তা দিয়ে কিচ্ছু প্রমাণিত হয় না। যেটা প্রমাণিত হয় সেটা কিন্তু একটু বেদনা। সেটা হলো ইউনাইটেড বেঙ্গল নিয়ে আমার কোনো স্ট্যান্ডিং এবং ভারতবর্ষে ইউনাইটেড বেঙ্গলের অন্তর্ভুক্তি তাই নিয়েও আমার কোনো স্ট্যান্ডিং। কিন্তু পার্টিশন বেঙ্গলের অন্তর্ভুক্তি নিয়ে আমার অবস্থান স্পষ্ট, সেটা হচ্ছে আমি এর পক্ষে। সুতরাং আমি কখনো এই যে একটার পর একটা ভোট হয়েছে সেটা প্রথম দিন আমার মতো করে বুঝিয়েছিলাম। যাই হোক, শতরূপ বলার পর আজকে আমাকে আবার বলতে হচ্ছে। এবার হচ্ছে হিন্দু মেজরিটি ডিস্ট্রিক্টের এমএলএরা যখন বসলেন তখন এই ভোটের ফলাফল হলো ৫৮ পক্ষে ২১টা বিপক্ষে। শতরূপ এটা ঠিকই বলেছে যে
এটা ঠিক মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট থেকে দু একজন হিন্দুও জিতে এসেছিলেন, কিরণ শঙ্কর রায়, রূপনারায়ণ রায়, ঠিক তেমনি সুরাবর্দী, এরকম তাবর তাবর মুসলিম লীগের নেতারা এই পশ্চিমবঙ্গের আসন থেকে জিততেন। ফলে তারাও ছিলেন। রেজাল্ট হলো কত? 58 পক্ষে বিপক্ষে 21। এবার তার বয়ানটা শুনুন রেজলিউশনের। If Bengal is not to remain united, should the Hindu majority districts form a separate province and join India? Should a Hindu majority district, Hindu majority districts, একেবারে স্পেসিফিক্যালি পার্টিশন অন রিলিজিয়াস গ্রাউন্ড। শ্যামাপ্রসাদের ওই প্রস্তাব আনার পিছনে কোনো কৃতিত্ব নেই, আমি আবার বলছি। শতরূপদের রাগ শ্যামাপ্রসাদের সঙ্গে জ্যোতিবাবুর নামটা একই বন্ধনীতে চলে আসে। সেটা ওদের সমস্যা, আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার বক্তব্য, এই প্রস্তাবের পক্ষে যদি তৎকালীন সিপিআই এর সদস্যরা ভোট দিয়ে থাকেন, তাহলে তাকে কি বলা হয়? এখানে তো ছিল না রেজলিউশনে যে যদি ইউনাইটেড বেঙ্গল না হয় তাহলে কি বাংলা ভাগ করা উচিত? এরকম কোন জেনারেলাইজড প্রস্তাব কিন্তু ছিল না, একেবারে পিন পয়েন্টেড। আচ্ছা, যদি অ্যাবস্টিনেন্সি কমিউনিস্টদের নীতি হয়ে থাকে, তাহলে প্রথম ভোটে যারা অ্যাবস্টেন করলেন তারা এক্ষেত্রে করলেন না কেন? করলেই পারতেন, তাতে কি হতো? তাতেও পশ্চিমবঙ্গ তৈরি হতো। 58টা ভোটের মধ্যে 2টো ভোট পড়ত না। 56 বনাম 21 ভোটে এতৎ সত্ত্বেও সেটা পাশ হতো এবং র্যাডক্লিফ এসে আমাদের এই সীমানা নির্ধারণ করে যেমন খুশি তেমন চলে যেতেন। তাহলে কনসিস্টেন্সি কাকে বলে? আপনাদের বক্তব্য, আপনারা দেশভাগের বিরোধী ছিলেন, বাংলা ভাগেরও বিরোধী ছিলেন। তাই যদি হবে, তাহলে আপনারা যদি এই ভোটেও অ্যাবস্টেন করতেন, সেটাই হতো আপনাদের লাইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তারপরে যেটা হয়েছিল সেটা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট এমএলএস, তারা কি পাকিস্তান জয়েন করবে কি করবে না, 106টা ভোট 35টা না। এই হচ্ছে মোটামুটি কার্যবিবরণীর বক্তব্য। এখন এই যে পার্টিশন প্ল্যান মাউন্টব্যাটেন ঘোষণা করেছিলেন, সেটা আগে বাংলায় একটা ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট প্রভিন্স, ইউনাইটেড বেঙ্গল নামক একটি প্রস্তাব খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। কিন্তু আজকে আমি তা নিয়ে বলছি না। আমার বাংলা স্পিয়ার উইকেন্ডে এই যে কেন শরৎ বসু, সোহরাওয়ার্দী এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন, কিভাবে তা ভেস্তে গেল, কেন গেল, তা নিয়ে না হয় আলোচনা করা যাবে। এবার আমি শতরূপকে বলবো, ওর পক্ষে যদি সম্ভব হয়, তাহলে এই পার্টিশন লিটারেচার বা পার্টিশন সংক্রান্ত ইতিহাসগুলো যদিও পড়ে দেখে, তাহলে বুঝতে পারবে যে সমস্যাটা ঠিক কোথায় হয়েছিল। এই বিষয়ে দেখুন, এখনো পর্যন্ত ইদানিং দেখছি পার্টিশন লিটারেচার বা পার্টিশন নিয়ে গবেষণা করা খুব ফ্যাশনেবল হয়ে গেছে। পার্টিশনের
ছায়ার তলায় হারিয়ে যাচ্ছে ভারতের স্বাধীনতা প্রাপ্তি। সেটা ঐতিহাসিক চর্চার মাঝে মাঝেই দিক বদল হয়, এটাও তাই হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু যেটা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে এই যে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির 20শে জুনের যে ঘটনা বলি, তার ব্যাখ্যা দিতে গিয়ে এখনো পর্যন্ত আমি যত বই পড়েছি তার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট বই হলো কেমব্রিজের ট্রিনিটি কলেজের অধ্যাপক জয়া চ্যাটার্জির বই, যেখানে তিনি এই যে সমস্যা কমিউনিস্টদের তখন হয়েছিল, শ্যামরাখি না কুলরাখি অবস্থা, তার একটা তার মতো করে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এটা আসলে কমিউনিস্টদের সেই সময়কার ডিপ কন্ট্রাডিকশনের একটা রিফ্লেকশন। কেননা তারা শেষ পর্যন্ত যেটা করেছিলেন সেটা হচ্ছে কমিউনাল মেজরিটির পক্ষে ভোট দিয়েছিলেন, while denouncing partisan publicly। এইখানেই তো গলদ বামেদের, মুখে একরকম বলবো, পার্টি লাইন একরকম, স্বাধীনতা পত্রিকায় অগ্নিবর্ষী সম্পাদকীয় লিখব, কিন্তু বিধানসভার ভিতরে কাজ করব ঠিক উল্টোটা। এখন এই যে জয়া চ্যাটার্জির বই, তার নাম হচ্ছে বেঙ্গল ডিভাইডেড, হিন্দু কমিউনালিজম অ্যান্ড পার্টিশন 1932-1947। এখানে তিনি বলছেন যে এটা লন্ডন ডিক্রি করেছিল বলেই এটা বসেছিল। এখন সিপিআই এর ইন্টারনাল কন্ট্রাডিকশনটা কি? দ্য হিন্দু সেকশন which included CPI members like Jyoti Basu, Ratan Lal voted for partition, contradicting their public position. This resulted in a deep ideological dissonance where party line and legislative act diverged sharply from the CPI's anti-communal rhetoric. সুতরাং ইতিহাসই সত্য এবং বঙ্গভঙ্গের প্রস্তাব ধর্মীয় মেরুকরণের প্রথম পদক্ষেপ, তাতে কমিউনিস্টদের পক্ষে ভোট দেওয়া আসলে ধর্মের নামে বিভক্ত হওয়া রাজ্যটির পক্ষে থাকা, যে ধর্মের নাম হিন্দু ধর্ম। Let us be very very clear about it. এখন এই যে কন্ট্রাডিকশন, এটা হয়েছিল কেন? তিনি বলেছেন, জয়া চ্যাটার্জির মতে, এই যে কমিউনিস্টদের এই স্ববিরোধী মনোভাব, এটাকে তিনি বলেছেন প্যারালাল সেপারেটিজম। এবং এটা ছিল একটা এসেনশিয়ালি বাঙালি হিন্দু মধ্যবিত্ত, বিশেষ করে ভদ্রলোক ক্লাসের একটা এমন ডিমান্ড, যে ডিমান্ডের কাছে বিধানসভায় কমিউনিস্টদেরও মাথা নত করতে হয়েছিল। সুতরাং অ্যাসেম্বলির বাইরে সিপিআই কি বলেছে সেটা ধর্তব্যের মধ্যেই আনার দরকার নেই। যা বলেছে যে তার উল্টো কাজ করেছে অ্যাসেম্বলিতে ধরে। একই কথা বলেছে তারও অনেক আগে একটা চমৎকার বই, আমার একদা বন্ধু আয়েশা জালাল, পাকিস্তানি হিস্টোরিয়ান, তার একটা বই আছে জিন্নাহ দ্য সোল স্পোক্সম্যান। সেই বইতে আয়েশাও কিন্তু
একই কথা বলেছে তার বক্তব্য ছিল কংগ্রেস এবং হিন্দু এলিট তারা হিন্দু মেজরিটি প্রভিন্স গুলোকে আলাদা করার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল এবং Hindu separatism led to CPI getting drawn into the communal currents, taking positions inconsistent with its anti-partisan rhetoric. এমনকি সুমিত সরকার, সুশোভন সরকারের পুত্র, আমাদের জীবদ্দশায় দেখা ভারতীয় সেরা ঐতিহাসিকদের অন্যতম, সারা জীবন জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং ঘোষিত কমিউনিস্ট ছিলেন। তিনি লিখেছেন যে তিনি তার বইতে যা বলেছেন সেটা হচ্ছে সেই সময় যা হয়েছিল সেটা হলো ক্লাস পলিটিক্স গট ইন্টারটুয়াইন্ড উইথ কমিউনাল মোবিলাইজেশন ইন বেঙ্গল। তিনি ডাইরেক্টলি ওই ২০শে জুনের ঘটনার কথা বলেননি, কিন্তু সেই সময় যে সিপিআই এর আচরণে একটা স্পষ্টত স্ববিরোধিতা ছিল সেটা প্রত্যেক ঐতিহাসিক, যারা আমার মতো ইতিহাসের ছাত্র শুধু নন, গভীরে গিয়ে লেখাপড়া করে, বিশেষ করে এই পার্টিশন নিয়ে লেখাপড়া বেড়ে গেছে আর্কাইভ গুলো খুলে যাওয়ার পর। পার্টিশন পেপারস বলে একটা ন্যাশনাল আর্কাইভে খুব ইম্পর্টেন্ট দলিল দস্তাবেজ খুলে গেছে। প্রাইভেট পেপারস অফ জিন্না, নেহেরু, প্যাটেল, গান্ধী, এগুলোও এখন গবেষকদের আয়ত্তাধীন। সুতরাং সেই ইতিহাস রোমন্থন করে যে ৬০-৭০টা উঠে আছে সেটা হলো কমিউনিস্টদের দুগ্গিবাজি। জ্যোতি বসুর প্রতি আমার শ্রদ্ধাবোধ শতরূপের চাইতে ১ ছটাকও কম নয়। বস্তুত আমি তার পক্ষে কথা বলার জন্য বাঙালির একটা বড় সেকশনের উষ্মা এবং ক্রোধের লক্ষ্য হই, তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি হি ওয়াজ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস। কিন্তু যখন আমি তথ্য ঘাঁটব তখন আমার ব্যক্তির প্রতি আনুগত্য বলে কিছু নেই, আর দলের প্রতি আনুগত্যের তো প্রশ্নই থাকে। শতরূপ দলীয় আনুগত্য প্রকাশ করার জন্য এতটা কৃচ্ছ সাধন করেছে, আমি আমার তরফ থেকে পার্মানেন্ট সিজ ফায়ার ঘোষণা করলাম। শতরূপদেরও বলি এই যুদ্ধ আর টেনে নিয়ে কোনো লাভ নেই। নমস্কার।